This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চন্দ্রকোনায় ছোট আঙারিয়ার ধাঁচে হামলা হয়, পুলিশের সঙ্গে শলা করে পুড়িয়ে মারার চেষ্টা করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ঠিক এই অভিযোগ আজকে চন্দ্রকোনায় প্রতিবাদ সভা থেকে করেছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি, শোনাবো আপনাকে। ভেবেছি আমার কর্মী সমর্থকরা, এলাকার নেতারা কুশল বিনিময় করার জন্য দাঁড়িয়ে আছেন, তাই আমি গাড়ি স্লো করেছি। অতর্কিতে হামলা, এমনকি কাঠের নতুন নতুন বাটামে একটা করে আলপিন লাগানো, যাতে সহজে অল্প সময়ে চোখে নাকে মুখে ক্ষতবিক্ষত করা যায়। আর হাতে পেট্রোল এবং কেরোসিনের জারকিন। যদি গাড়িটা ভাঙতে না পারে তাহলে ওই কোচবিহারে যে জেহাদিরা আমার গাড়িতে পেট্রোল ঢেলেছিল, সেই একই কায়দায় তারা আমার গাড়ির উপরে পেট্রোল এবং কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল। পশ্চিম বাংলার বিরোধীদের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি আগামী নির্বাচনের আগে যাতে সবাইকে শেষ করে দিতে পারে, ছোট আঙ্গারিয়া মডেলে সেদিন হামলা হয়েছে। আপনাদের শোনালাম আর চন্দ্রকোনা থেকে কি বলেছেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময়বাবু, আমি জানতে চাইবো যে পুলিশের সঙ্গে শলা করে পুড়িয়ে মারার চেষ্টা, ছোট আঙারিয়া প্রসঙ্গে এক্ষেত্রে আনছেন শুভেন্দু অধিকারী, কি প্রতিক্রিয়া, কি বলবেন আপনি? তৃণমূলের ভূত দেখছেন, উনি বুঝতে পারছেন 2026-এ বিজেপি 50 পেরোবে না এবং ওনার স্বপ্ন অধরাই থেকে যাবে। সেই জন্য এখন এই ধরনের কষ্টকল্পিত বিভিন্ন ঘটনার অবতারণা করে নিজেকে ভাসিয়ে রাখার চেষ্টা করছেন, প্রাসঙ্গিক রাখার চেষ্টা করছেন। নিজেকে যতটা গুরুত্ব দিচ্ছেন, বাংলার মানুষ ওনাকে অত গুরুত্বপূর্ণ মনে করে না। সুতরাং ওনাকে এই যে পুড়িয়ে মারা হবে, এগুলো সব বিজেপি শাসিত রাজ্যে হয়, পশ্চিমবাংলায় এগুলো হয় না। পশ্চিমবাংলায় গণতন্ত্র আছে, সুতরাং ওনার এই ধরনের ভয় পাওয়ার কোনো কারণ নেই। উনি রাজনৈতিকভাবে মানুষের সঙ্গে যোগাযোগ রাখুন, তাহলে কিছু লাভ হতে পারে। ধন্যবাদ তন্ময়বাবু। এদিকে আইপ্যাক মামলায় মুখ্যমন্ত্রী সহ পুলিশ কর্তাদের বিরুদ্ধে 22টি ধারায় মামলা রুজু। ইডির তরফ থেকে 22টি ধারায় মামলা। এই মুহূর্তে ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি, স্বয়ং মুখ্যমন্ত্রী, ডিজিপি, সিপির বিরুদ্ধেই নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ। আরো জানবো এই অভিযোগের বিরুদ্ধে কি অভিযোগ করা হয়েছে ইডির তরফ থেকে, ডিটেলসে জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, অভিযোগ যে তিনি প্রথমবার নয়, তিনি একাধিকবার এই ধরনের কাজ করেছেন এবং যদি সুপ্রিম কোর্টের তরফ থেকে এক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি সম্মান রক্ষা করানো হয় বা এই ধরনের কাজ বন্ধ করা হয়, তাহলে দেশে একটা প্রেসিডেন্ট তৈরি হবে। পরবর্তীতে জ্যোতির্ময়, স্পষ্ট শোনা যাচ্ছে না তোমার কথা। আমরা কথা বলবো জ্যোতির্ময়ের সঙ্গে, আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে তার আগে এই মুহূর্তে আরো একবার জানিয়ে রাখি আপনাদের, আইপ্যাক মামলায় মুখ্যমন্ত্রী সহ পুলিশ কর্তাদের বিরুদ্ধে 22টি ধারায় মামলা ইডি। স্বয়ং মুখ্যমন্ত্রী, ডিজিপি, সিপির বিরুদ্ধে নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগের সপক্ষে পিটিশনের সঙ্গে ছবিও জমা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এরই সঙ্গে 2 থানায় ইডির বিরুদ্ধে দায়ের করা পুলিশের মামলা সিবিআইকে হস্তান্তরের আর্জি। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, অভিযোগে আর ঠিক কোন কোন বিষয়গুলো উঠে এসেছে ইডির তরফ থেকে? মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ যে তদন্ত চলাকালীন যে পঞ্চনামা, সেই পঞ্চনামা রেকর্ড করার সময় বাধ্যবাধকতা এবং মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারি। বেশ জ্যোতির্ময়, এখন অব্দি স্পষ্ট শোনা যাচ্ছে না তোমার কথা। আপনাকে ধন্যবাদ। ইডি মুখ্যমন্ত্রী সহ অন্যান্যদের বিরুদ্ধে যে 5 জন ছিল, তারা ডাকাতি করতে গেছিল, এই ধরনের মামলা দিয়েছে। মুখ্যমন্ত্রী এবং তার যে দল বল, এই 4-5 জনের দল বল, তার মধ্যে হয়তো আমাদের পুলিশের ডিজিও ছিলেন, নন্দিনী চক্রবর্তী হয়তো ছিল। তারা কিন্তু রীতিমতো থ্রেট দিয়ে সেই সমস্ত জিনিস নিয়ে এসেছেন। এটাকে তো আইনের ভাষায় ডাকাতিই বলে। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এতদিন পর্যন্ত সবাই চোর চোর বলতো, প্রমোশন হয়েছে আজকে সকালকার দিনে, তার এই প্রমোশনের জন্য চোর থেকে তিনি ডাকাত হয়েছে। ডাকাত ভারতবর্ষের একটি সংস্থাই বলছে যে মুখ্যমন্ত্রী ডাকাত, কোর্টে যাচ্ছে বিষয়টা। ইডির বিরুদ্ধে যে এফআইআর হয়েছে তাতে স্থগিতাদেশের আবেদন জানিয়েছে, সেটা আইনি বলছে স্থগিতাদেশ হওয়ার কথা। নাহলে তো ইডি কোথায় তদন্তই করবে না, তাহলে ইডি সিবিআই তুলে দেওয়া উচিত, রাখাই উচিত না ইডি সিবিআই। রাজ্যের পুলিশ যা ইচ্ছে তাই করবে, কয়লা পাচার করবে, কয়লার টাকা ভাইপোর কাছে পৌঁছে দেবে গাড়িতে করে, পুলিশের গাড়িতে করে। আমরা তো সেই দৃশ্যও দেখেছি।
বিজেপি তো নির্বাচনের আগে হেরে বসেই আছে। ওরা দিনরাত যেখানে যা পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারণ করছে, মানে আপনি ধরে নিন ওদের সব এগুলো প্যানিক রিয়াকশন চলছে। ঘুম থেকে উঠে মমতা ব্যানার্জি, ঘুম থেকে উঠে অভিষেক ব্যানার্জি, দিন রাত অভিষেক আতঙ্কে ভুগছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আতঙ্কে ভুগছে। সেই কারণেই এই ধরনের অপ্রাসঙ্গিক সব স্টেটমেন্ট। মমতা ব্যানার্জির সরকার এখন ত্রিমুখী ইনকামবেন্সির সম্মুখীন। আগেরবারে দুমুখী ছিল। তার দলের লুটপাট, খুনোখুনি, মারামারি, অন্তর্দ্বন্দ্ব, তার প্রশাসনের ফেলিওর। তার এখন থার্ড ইনকামবেন্সি। মুখ্যমন্ত্রী নিজে মিথ্যে কথা বলছেন, অন্যায় করছেন, তার নিজের পারিবারিক স্বার্থে তিনি রাজ্যের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছেন, রাজ্যের অর্থনীতিকে সংকটে ফেলেছেন এবং কোনো প্রতিশ্রুতি পালন করেননি। তাহলে এই যে থ্রি-ফোল্ড অ্যান্টি ইনকামবেন্সি আছে, এটা সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টে যারা আসীন আছেন তারা চান মিডিয়া এখানে যাতে ফোকাস না হয়। ফোকাসটা যাতে জনগণের আদালতে বিচারের আগে যাতে সাজানো আদালতে যাতে সাজানো ঘটনা নিয়ে একটা শুনানি পর্ব চলতে থাকে। আর এই আইপ্যাক কাণ্ডে অর্থাৎ তল্লাশি নিয়েই যে প্রতিবাদ তৃণমূল কংগ্রেস করেছে আমরা দেখেছি, এবার বিজেপিও কোমর বেঁধে পথে নামতে চলেছে। তারা চায় যে নবান্নের সামনেই তারা ধর্নায় বসবে। পুলিশ অনুমতি দিচ্ছে না, এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা। তিনি বলছেন পুলিশের কাছ থেকে তিনি কোনো অনুমতি পাননি, তাই মামলা দায়েরের অনুমতি চাইতে তারা যান বিচারপতি শম্পা দত্তের কাছে। দৃষ্টি আকর্ষণ করা হয় এবং অনুমতি দিয়েছেন মামলা দায়েরের জন্য। নবান্ন হাই সিকিউরিটির একটা জোন এবং সেখানে সাধারণত নবান্নের সামনে কোনো জমায়েতেই নিষিদ্ধ রয়েছে। আর সেই জায়গায় নবান্নর সামনে, নবান্নর কাছেই ধর্নায় বসতে চেয়েছে বিজেপি, আদালতের দ্বারস্থ হয়েছে। হ্যাঁ, আবার পারমিশন চাইছি, নবান্নর সামনে বসবো। উনি অবৈধভাবে অমিত শাহজির অফিসে গেছিলেন না জানিয়ে, আমি জানিয়ে যেতে চাই। ফাইল চুরি করেছে, নবান্নর সামনে বসবো। আমি চেয়েছি 15 তারিখ 16 তারিখ একদিন আমি বসতে চাই। পুরো যেখানে বলবে, পুলিশকে চেয়েছি, পুলিশ রেসপন্স করেনি, আমি কোর্টে যাব। ওনারা না বলে গেছিলেন অমিত শাহজির অফিসে, আর আমি বলেই যাব, পারমিশন নিয়ে যাব। আবেদন ওটা 144 ধারা জারি করে পুলিশ করতে দেয় না। কোর্ট যদি আদেশ দেয় অবশ্যই ধর্ণা হবে, বিজেপি ধর্ণা করবে, ক্ষতি কি আছে? কিন্তু আইপ্যাক প্যাক হয়ে গেছে, ওর আর নেই কিছু। দ্বারকাকের গায়ে ময়ূরের পালক লাগালে কি দ্বারকাক ময়ূর হয়ে যায়? দ্বারকাক ময়ূর হয় না, দ্বারকাক কাকই থাকে। মমতা ব্যানার্জি বা তার দল যেটা করবে, টুকলি করতে হবে। আরে টুকলি করা ফেলটুরাম সে কখনো ক্লাসের ফার্স্ট বয় হয় না। যেহেতু ডেরেক ওব্রায়েন, মহুয়া মৈত্ররা, শতাব্দী রায়রা স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের সামনে ধর্নায় বসেছিলেন, তার জন্য টুকলি করতে হবে। ঠিক যেভাবে মমতাদি যাদবপুর থেকে মিছিল করলে শুভেন্দুকে টুকলি করতে হয় যাদবপুর থেকে মিছিল করে। 21শে জুলাইয়ের দিন ওকে সভা করে টুকলি করতে হয়, কারণ চাঁদের নিজস্ব আলো থাকে না, চাঁদ সূর্যের আলোয় আলোকিত হয়। বাংলার রাজনীতির ধ্রুবতারা, সূর্যের নাম মমতা ব্যানার্জি। হাজার টুকলি করে ফেলুরাম শুভেন্দু আজময় হয়। আইপ্যাক কাণ্ডের মধ্যে এবার কয়লা কাণ্ডে একেবারে অ্যাকশন মোডে ইডি। তার কারণ 8 জন ব্যবসায়ীকে এ সপ্তাহের মধ্যেই তলব করা হয়েছে। কয়লা চুরি এবং কয়লা পাচারের নয়া মামলায় এই 8 ব্যবসায়ীকে তলব করা হয়েছে। ব্যবসায়ী কৃষ্ণ মুরারি কয়াল, নরেন্দ্র খারকর সহ 8 জনকে তলব করা হয়েছে। চলতি সপ্তাহে ইডি দপ্তরে এই 8 জনকে ডাকা হয়েছে, এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। কৃষ্ণ কয়ালের বয়ান ইতিমধ্যেই ইডি রেকর্ড করেছে। একবারও কোনো শুনানি করা হয়েছে, তলব করা হয়েছে? কেজরিওয়ালকে ভোটের আগে একই জিনিস করা হয়েছিল অসভ্যতা। পাঞ্জাবে ভোটের আগে চান্নির সাথে একই জিনিস করা হয়েছে। ভোট আসলে কি তদন্তের অগ্রগতি বাড়ে? নাকি ভোটের আগে বিরোধী দলের নেতাদের জেলে ঢোকাতে হবে, যাতে বিরোধী দল প্রচার করতে না পারে, যাতে বিরোধী দল কার্যত ভেঙে পড়ে, যেভাবে কেজরিওয়ালের পার্টিকে ওখানে দুর্মুষ করা গিয়েছিল। ভুলে যাচ্ছে দিল্লি আর বাংলা এক হবে। বাংলার মাটি দুর্জয় ঘাটি। শুনে নি অমিত শাহের মতো দুর্বৃত্ত বাংলার বুক থেকে বিজেপির নাম ও নিশান মুছিয়ে দেবে বাংলার মানুষ 2026-এ। আর এই মুহূর্তে বড় খবর আসছে আপনাদেরকে জানিয়ে রাখি, আইপ্যাক কাণ্ডে কাল অর্থাৎ আগামীকাল হাইকোর্টে জোড়া শুনানি রয়েছে এবং গত শুক্রবার যে বিশৃঙ্খলা হয়েছিল সেই বিশৃঙ্খলা আটকাতে করা হাইকোর্ট। কথা বলবে এই সমস্তটা নিয়ে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। শ্রাবন্তী,
দেখো, আগামীকাল বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলাটি লিস্টে তিনি আগে থেকেই বলে দিয়েছিলেন এই মামলা শুনবেন। তবে তাৎপর্যপূর্ণভাবে আগে থেকে একটি নোটিশ জারি করা হয়েছে, সেই নোটিফিকেশনে স্পষ্ট করে দেওয়া হয়েছে লাইভ স্ট্রিমিং হবে এবং এই মামলার সঙ্গে যুক্ত আইনজীবী ছাড়া বা এই মামলার সঙ্গে যুক্ত যারা রয়েছেন মামলাকারী এরা ছাড়া আর কেউই আসতে পারবেন না তার এজলাসে। এখন কেন তাৎপর্যপূর্ণ বলছি, তার কারণ বিচারপতি শুভ্রা ঘোষ এর আগে যতদিন মামলা শুনেছেন লাইভ স্ট্রিমিং হয়নি, এমনকি সাধারণভাবে যে লিংক পেয়ে অনেক সময় আইনজীবীরা যুক্ত হন, সেক্ষেত্রেও সেই বিষয়টিও তার ঘরে খুব যে বিশেষ প্রচলিত ছিল এমন নয়, আগে থেকে এর জন্য লিংক চাইতে হতো। এমনকি এই মামলার ক্ষেত্রেও যারা বাইরে থেকে যে সমস্ত আইনজীবীরা আসবেন, মনু সিংভির আসার কথা রয়েছে, বাকিরা রয়েছেন, সেই সমস্ত আইনজীবীদের লিংকের জন্য আগে থেকে একটা প্রেয়ার করা হয়েছিল, তারা তখনও পর্যন্ত সেইখানে অনুমতি পাননি। সেক্ষেত্রে বিচারপতি শুভ্রা ঘোষ সমস্ত প্রথা ভেঙে এবার লাইভ স্ট্রিমিং এর অনুমতি দিয়েছেন। তোমায় বলি যে এর আগে বহু বিচারপতি তাদের এজলাসে লাইভ স্ট্রিমিং অন রেখেছিলেন। বিভিন্ন সময় আমরা বিচারপতি অমৃতা সিনহার কথা বলতে পারি, তিনি রোজ মামলা শোনেন, লাইভ স্ট্রিমিং অন থাকে। অতি সম্প্রতি এসএসসি মামলায় সেখানে সরাসরি গিয়ে এসএসসির যারা মামলাকারী ছিল তারা মন্তব্য করছিলেন, সেই মন্তব্য ঘিরেও অনেক বিতর্ক তৈরি হয়। অর্থাৎ লাইভ স্ট্রিমিং একটা প্রচলিত বিষয়, যদিও সমস্ত বিচারপতিরাই যে এটা অ্যাডাপ্ট করেছেন এমনটা বলা যায় না। বিচারপতি শুভ্রা ঘোষও তেমনই একজন বিচারপতি ছিলেন, তিনি সরাসরি এই লাইভ স্ট্রিমিং অ্যালাউ করতেন না। সেদিনের বিশৃঙ্খলার জেরে, শুক্রবারের যে বিশৃঙ্খলা হই হট্টগোল হয়েছিল, সেই সময় একজন আইনজীবী তিনি এসে বলেনও যে লাইভ স্ট্রিমিং যদি অনুমতি দেওয়া হয়, সেদিন তিনি সেই অনুমতি দেননি। তারপর তিনি তার অর্ডারে লিখে দেন যে এই মামলা হই হট্টগোলের জন্য শোনা যাচ্ছে না। অবশেষে আগামীকাল যখন এই মামলার শুনানি হতে চলেছে তার আগে থেকেই তিনি লাইভ স্ট্রিমিং এর অনুমতি দিয়েছেন, নোটিফিকেশন জারি হয়েছে, অর্থাৎ বাইরে সকলেই এর অংশ হতে পারবে, শুনতে পারবে মামলা, কিন্তু কেউই লাইভ স্ট্রিমিং এর অনুমতি দেওয়া হয়েছে। সামনে তুমি আমাদের সঙ্গে থাকো। আইপ্যাক কাণ্ডে কাল হাইকোর্টে জোড়া মামলার শুনানি, বড় খবর এই মুহূর্তে, বড় খবর যা ব্রেক করছি আমরা। তদন্তে বাধা, ফাইল লুটের অভিযোগে হাইকোর্টে মামলা ইডির, পাল্টা ইডির বিরুদ্ধে ভোট কৌশল চুরির অভিযোগে মামলা তৃণমূলের। শুক্রবারের পুনরাবৃত্তি আটকাতেই কড়া নির্দেশ হাইকোর্টের, মামলার সঙ্গে যুক্ত আইনজীবী ছাড়া বাকিদের প্রবেশে নিষেধাজ্ঞা। শ্রাবন্তীর সঙ্গে কথা বলছিলাম। শ্রাবন্তী, গতবার যখন শুনানির সময় আমরা দেখতে পেয়েছিলাম যে ঠিক কিভাবে একদম প্রথম থেকেই বিচারপতি জানান যে যদি এরকম ভাবে বিশৃঙ্খলা হতে থাকে তাহলে তিনি উঠে যাবেন। প্রথম থেকে তিনি বলছেন, অবশেষে সেটা আটকানো যায়নি, বিশৃঙ্খলার জন্য, তুমুল হট্টগোলের জন্য তিনি উঠে যান, তিনি আর শোনেননি। এবার সেক্ষেত্রে যাতে কোনো রকম কোনো বাধা সৃষ্টি না হয়, কোনো রকম কোনো বিশৃঙ্খলা না হয়, তার জন্য কড়া হাইকোর্ট এবং তার পাশাপাশি এই লাইভ স্ট্রিমিং কতটা গুরুত্বপূর্ণ? দেখো, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কারণ কালকের এই মামলার যে শুধুমাত্র নজর যারা মামলাকারী আইনজীবী তাদের মধ্যে আছে তা নয়, রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ সরাসরি মুখ্যমন্ত্রীর নাম এখানে যুক্ত করা রয়েছে। ইডির যে সমস্ত পদক্ষেপ রয়েছে, একদিকে মুখ্যমন্ত্রী, অন্যদিকে বাকি ইডি আধিকারিকরা, তারা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে রয়েছে। একই সঙ্গে তোমাকে বলবো যে ইতিমধ্যেই যেহেতু সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের হয়ে গেছে, আদতে এই মামলার শুনানি এখানে কি সম্ভব হবে? তার কারণ শুরুতেই এটা বলা হবে স্বাভাবিকভাবেই যে এই মামলা যাতে না শোনা হয়, তার কারণ শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে ইডি। অর্থাৎ একটা টেনশন বলা যেতে পারে, একটা কৌতূহল সমস্ত মানুষের মধ্যে থাকবে, কারণ রাজ্য রাজনীতিতে আগামী বিধানসভাকে মাথায় রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে ইডির দায়ের করা এই মামলা, যেখানে মুখ্যমন্ত্রীকে সরাসরি তিনি ডাকাতি করে ছিনিয়ে এনেছেন ফাইল, এমন অভিযোগ করছে ইডি অফিসারেরা। তারা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে যে তারা কাজ করতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন, এবং এই প্রথম নয়, বারবার মুখ্যমন্ত্রী এই ধরনের একটা আচরণ করেছে। তৃণমূল কংগ্রেস এই স্টাইলে একটা আচরণ করে। এই সমস্ত অভিযোগ যখন উঠে আসছে, স্বাভাবিকভাবে এজলাসে কি হচ্ছে সকলে শুনতে চাইবে। থাকবে সকলেরই। আপাতত ধন্যবাদ শ্রাবন্তী। এনারুল শেখ তৃণমূল কংগ্রেস নেতা, যার আরও একটা পরিচয় মাদক চক্রের পান্ডা। এন্টালি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। এতদিনে সে প্রায় 1000 কোটি টাকা কামিয়ে ফেলেছে এই মাদক চক্রে। এখনো পর্যন্ত অভিযোগ আকারে আসছে বিষয়টা। শুধু তাই নয়, মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ এই এনারুল শেখ জন্মদিনে কেক খাওয়ার একটা ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে, যেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে TV9 বাংলার পর্দায়। আমার সঙ্গে এই মুহূর্তে শুভতোষ রয়েছেন, আমার সহকর্মী। শুভতোষ, আমি জানতে চাইবো, দীর্ঘদিন ধরেই তার খোঁজ ছিল, অবশেষে কিভাবে তাকে পাকড়াও করা গেল? হ্যাঁ দেখো শুভজিৎ,
পুলিশ সন্দেহের তালিকায় বরাবরই এনারুল শেখকে রেখেছিল এবং এর যে সঙ্গপাঙ্গ, এর যে র্যাকেটের যে আরো যারা অন্যরা ছিল তাদের প্রত্যেককেই বিভিন্ন সময় কিন্তু ধরা পড়েছে। বিগত বেশ কিছুদিনের মধ্যে প্রচুর ব্রাউন সুগার থেকে শুরু করে মাদক তারা পুলিশ উদ্ধার করেছে এবং পাশাপাশি বহু যারা ক্যারিয়ার মূলত তাদেরকে পুলিশ ধরে এবং একে একে সেই চেনটার মাথায় পৌঁছানোর চেষ্টা করতে থাকে এবং আলটিমেট এই যে বিরাট র্যাকেট। সুবোধ, মালদার এসপি বলেছেন এনারুলের সঙ্গে তার কাকাকেও গ্রেফতার করা হয়েছে। কি পরিচয় তার কাকার? তার কাকাকেও গ্রেফতার করা হয়েছে এবং সেও তৃণমূলের ওখান প্রভাবশালী যারা নেতা রয়েছেন তাদের খুবই ঘনিষ্ঠ এবং তারা প্রত্যেকেই, শুধু তাই না, বিগত এর আগেও যে কয়েকজন ক্যারিয়ার ধরা পড়েছে তারাও কিন্তু কেউ তাদের মধ্যে সক্রিয় তৃণমূল। অর্থাৎ শাসক দলের ছত্রছায়া থেকে বদান্যতায় দিনের পর দিন তারা কারবার বাড়িয়ে চলেছিলেন কিনা, এই যাবতীয় বিষয়ে যাবতীয় প্রশ্নগুলোর উত্তর আশা করি মিলবে। ধন্যবাদ তোমায়। ওটা কিছু ব্যাপার নয়, ও কেক খাওয়ানো মানে তখন মনে হয় দিদির জন্মদিনে, দিদির মমতা ব্যানার্জি মনে হয় দিদির যে জন্মদিন ছিল, ওরা সবাই অর্গানাইজ করেছিল। আমি ঠিক জানতামও না ওনার ব্যাপার। এবার অনেকেই অনেক মানে কেক কাটে, কে জেনে বসে আছে, কে মাদক পাচারকারীর সঙ্গে যুক্ত আর কে কার সঙ্গে যুক্ত। যে যুক্ত তার বিরুদ্ধে অ্যাকশন হবে, আমাদের সরকারই নিচ্ছে, আমাদের সরকারই তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। এটা বিজেপির বলার মানে অত ভাবভঙ্গি করে বলার কোনো দরকার নেই। সাবিনা ইয়াসমিনদের পেটের ভাত দিয়ে জোগায় এই মাদক চক্রের লোকেরা। সাবিনা ইয়াসমিনের ওই যে শাড়িটা পরে থাকেন, যে কাপড়টা পরে থাকেন, বস্ত্রটা লজ্জা নিবারণে, সেটা এই কি নাম এনামুলদের দেওয়া। যে মন্ত্রী জন্মদিনে এসে খাইয়ে দিচ্ছে হাতে করে কাকে? একটা মাদক পাচার চক্রে কিংপিনকে। পুলিশ কিন্তু পাল্টাচ্ছে, বুঝতে পারছেন কিন্তু এখান থেকে পুলিশ আস্তে আস্তে ঘোরা শুরু হয়েছে। এতদিন এরা 15 বছর এদের কখনো ধরেনি, কেউ এদের কেশাগ্র স্পর্শ করেনি, আজ কিন্তু ধরেছে, কলকাতা অব্দি দিয়েছে। ভাইপোকেও ধরবে, কোনো চিন্তা নেই। ভাইপোকে অবশ্য দিল্লির পুলিশ ধরবে, কোনো চিন্তা নেই। পরিবর্তন যে আসছে এটা ভালোই বোঝা যাচ্ছে। কোথাও মাদক পাচারের কিংপিং তৃণমূল নেতা সে গ্রেপ্তার, কোথাও আবার গৃহস্থের বাড়িতে চুরির অভিযোগ। ঘোষকরায় গৃহস্থের বাড়িতে চুরির অভিযোগে তৃণমূল নেতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। পূর্ব বর্ধমানের ঘোষকরার এই ঘটনার সামনে আসতেই জোর শোরগোল। ধৃত তৃণমূল নেতা হাই মল্লিক ওয়ার্ড সভাপতি। গয়না টাকা ছাড়াও কম্বল চুরিরও অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। ধরলো কেন?